এই যে দেখছেন এই মাঝখানে ইটগুলো আছে, এটা কেন রাখছে রহস্য আমার কাছে একটা। ধরনের গর্তে পড়লে বা ইটের উপর পড়লে অনেক সময় অনেকের হ্যান্ডেলবার থেকে হাতটা ছুটে যায়, তো এটা যাতে কোনোভাবে না হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা নামা শুরু করছি। এখানে দোনোটা আছে। এখান থেকে আবার বেরোয়ার সময় একটা টোকেন নিতে হয়, বাইক মনে হয় কত 40 টাকা। তো বাব্বা কি ডাউন হিলে ইনস্ট্যান্ট গাড়ির স্পিড অটোই চলে গেছে 40-এ। গতকালকে এই এক্সট্রিম রোডটা দিয়ে আমরা উঠছিলাম আর এখন নামছি। তো সো গুড বাই সাজেক। আর এখন নামার রাস্তাটা আমি চেষ্টা করছি আপনাদেরকে আবার পুরোপুরি দেখানোর। নামার আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেকের কোনো বিকল্প নাই। এখানে যদি কেউ এই রাস্তায় ক্লাচ ধরে নামেন তাহলে বাইককে কন্ট্রোল, এক কথাই বলি, কন্ট্রোল করতে পারবেন না। সো ক্লাচলেস, এই যে ইঞ্জিন ব্রেকে নামতে হবে, এই যে ক্লাচলেস, ক্লাচে আমার কোনো হাত নাই, হাত ডান পা ব্রেকে এইভাবে নামতে হবে, তাহলে আপনার বাইকটা কন্ট্রোলে থাকবে। যেমন আমার বাইক এখন 3 নম্বর গিয়ারে ইঞ্জিন ব্রেকে নামতেছি। যদি মনে করতেছেন বেশি হয়ে যাচ্ছে, পারতেছেন না, তাহলে গিয়ার আপ করে দিবেন, 2 নম্বরে নিয়ে আসবেন, তখন ইঞ্জিন ব্রেকে দিবেন। ক্লাচটা জাস্ট প্রেস করে গিয়ার আপটা করে আবার 2 নম্বরে চলে আসবেন, তখন নামবেন। তবে লাগে না যদি 3 নম্বর গিয়ারেই থাকেন। যদি দেখেন যে স্পিড 15-র নিচে নেমে গেছে, তাহলে 2 নম্বর গিয়ারে এসে আবার ইঞ্জিন ব্রেকে নামবেন। এটা একটা বাঁক, তারপরে এই যে এটা আরেকটা বাঁক। এই যে এই বাঁকের এখানে দেখেন, এখানে দেখছেন কত বড় একটা গর্ত। সো ওঠার সময় এটা খেয়াল রাখবেন। এই যে যেমন আমি এখন 2 নম্বরে নামতেছি, দুই নম্বরে ইঞ্জিন ব্রেকে নামতেছি। এটা আরেকটু ধরবে আপনার গাড়িকে, আরেকটু টেনে ধরবে। 2 নম্বর বাঁক পার হইলাম, এই 3 নম্বর বাঁক। আর হ্যাঁ, যেটা বললাম যে 3 নম্বর গিয়ারে যদি ইঞ্জিন ব্রেকে নামেন, যদি মনে করেন যে না 3 নম্বর গিয়ার থেকে 2 নম্বর গিয়ারে দরকারের সময় আসতে আপনার সমস্যা হবে, আপনি শুরু থেকে 2 নম্বর গিয়ারে নামেন, 2 নম্বর গিয়ারে রেখে ইঞ্জিন ব্রেকে নামেন, কোনো সমস্যা নাই, বরং আরও ভালো হবে আপনার জন্য। এই যে এইটাও একটা ভয়ানক বাঁক, 4 নম্বর বাঁক। এই বাঁকটাও ভয়ানক, নামার সময় একরকম, বাট ওঠার সময় মারাত্মক ভয়ানক। এই ওঠার মধ্যেই টার্ন নিতে হবে। এখানে আবার একটু ছোট করে আপহিল। এই যে দেখছেন এই মাঝখানে ইটগুলো আছে, এটা কেন রাখছে রহস্য আমার কাছে একটা। আমরা মাশাআল্লাহ অনেক মাপঝোপ করে চালাই, অনেক হিসাব নিকাশ করে এই পাহাড়ি রাস্তায় চালাচ্ছি, বাট এই যে সামনে দেখছেন পাহাড়ের, এই যে এরা এই ছোট ছোট বাইক নিয়ে মোটামুটি 3 জন নিয়ে খুব স্মুথলি তারা মুভ করে। সে এই ডাউন হিলে অবস্থায়ও সে অ্যাক্সেলারেশন দিছে, আমি যা বুঝতেছি তার বাইকের গতি দেখে। তো ওরা তো এগুলো মুখস্থ, ওরা সারা দিন রাত এখানেই থাকে, এখানেই চালায়, এখানেই স্থানীয়। সো ওদের সাথে কম্পেয়ার করে আমরা চালাইতে পারবো না, এটা এই ভুল করা যাবে না, এটা ভুল হবে, এটা মারাত্মক ভুল হবে। আমি বাসা থেকে অফিসে যে রাস্তা দিয়ে যাই, সেই রাস্তা দিয়ে আপনি আমাকে যেভাবে বলেন না কেন আমি সেভাবে চালাইতে পারবো, কোনো ইস্যু না, একদম সবভাবে চালাইতে পারবো, কারণ ওইটা আমার মুখস্থ রাস্তা। আবার এই রাস্তায় ওরা পারবে, সো ওদের সাথে কম্পেয়ার করে চালানো যাবে না। এই যে এটা ভয়ানক একটা বাঁক, এটা কত 6 নম্বর বাঁক মেবি পার হইলাম, এটা একটা ভয়ানক বাঁক।
এই যে রাস্তার মাঝখানে মাঝখানে ভাঙা আছে, এগুলো একটু দেখে মুভ করতে হবে। দুইটা 40-এ আমরা নামা স্টার্ট করছি, 240-তে আমরা নামা স্টার্ট করছি। ওই যে সামনে এখান থেকে, না এটা তো আরেকটা রোড, এটা কোনটা রোড জানি না, আমরা তো ডাইনে যাব, একদম ফুল ডাইনে কাট। এই যে সাজেকের যে এক্সট্রিম রোডটা এই দূর পর্যন্ত হচ্ছে সেই এক্সট্রিম, যে লাস্ট 3 কিলোমিটার বলে, এই 3 কিলোমিটার রোডটা হচ্ছে এটা। তো এটাই হচ্ছে সেই এক্সট্রিম রোড। এবারগুলো এক্সট্রিম আছে, তবে এখন যেইভাবে একদম উপর থেকে নিচে ডাইরেক্ট এভাবে নামছে ওইটা শেষ, মানে যেটা নিয়ে সবার ভাইব আর কি। আমি তো প্রথমবার আসলাম, আসার আগে যেই ধরনের মানে ভয়ানক কথাবার্তা শুনে আসছি এই রোডের ব্যাপারে, অনেস্টলি স্পিকিং অ্যাকচুয়ালি ওই রকম ভয়ানক কোনো কিছু না। আপনারা যাদের পাহাড়ে চালানোর অভ্যাস আছে, পাহাড়ে জানেন কিভাবে চালাইতে হয়, পাহাড়ে চালাচ্ছেন, তারা ইজিলি পারবেন। এখানে গিয়ার শিফটিংয়ের একটা ইস্যু আছে, গিয়ার শিফটিংটা যদি পারফেক্টলি না হয় তাহলে আটকে যাইতে হবে, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আবার নিচের দিকে নামতেছি, অনেক নিচের দিকে নামতেছি। আর আপনাদের সাথে যদি পিলিয়ন থাকে তাহলে আরেকটু বুঝে চালাইতে হবে, কারণ তখন আমি ধরেন একা যেই রাস্তায় 2 নম্বর গিয়ার উঠতেছি বা 3 নম্বর গিয়ার উঠতেছি, তখন ডেফিনেটলি আপনাকে 1 গিয়ার কমে রাখতে হবে। অর্থাৎ আমি যে জায়গায় 2 বা 3 ইউজ করতেছি সেই জায়গায় আপনাকে 1 বা 2 ইউজ করতে হবে। পিলিয়ন থাকার বিষয়টা হচ্ছে এরকম। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই রোডে তো সবাইকে সিরিয়ালি চলতে হয়, বাইকগুলোকে বিশেষ করে বাইকগুলোকে তো একদম সিরিয়ালি মুভ করতে হয়। এখন এই সিরিয়ালি মুভ করতে গিয়ে দেখা যায় কি আপনার সামনে যে আছে ওর কারণে অনেক সময় আপনার প্রবলেম হবে। যেমন ও যদি কোনো কারণে আপহিলে ওঠার সময় সে যদি কোনো কারণে হুট করে তার কোনো একটা প্রবলেমের কারণে বা তার বাইকের গিয়ার শিফটিং সংক্রান্ত ঝামেলার কারণে যদি সে স্লো হয়ে যায়, তখন আপনার কষ্ট হয়ে যাবে। আপনি যদি ওর ঠিক পিছনে থাকেন তাহলে আপনার কষ্ট হয়ে যাবে, আপনিও হুট করে স্লো হয়ে যাবেন। সেজন্য এমনভাবে সেট আপটা রাখতে হবে আপনার লাইনটা, যেমন ওই যে ও এখানে আছে, আমি কিন্তু ঠিক ওর একদম পিছ বরাবর নাই, আমি হালকা তার ডানে আছি। ও যদি বামে থাকে, ওই যে ওই বাইকটা দেখেন, ওই বাইকটা এই লাইনে আছে। তো ঠিক এভাবে একদম বেশি ডানে না বা বেশি বামে না, এই জাস্ট লাইনটা একদম যাতে সমান লাইন না হয়, প্যারালালি আপনি তার ঠিক পাশে থাকেন। তাহলে ওর যদি কোনো কারণে বাইকটা স্লো করে ফেলতে হয় আপ হিলে, তখন আপনার সমস্যা হবে না, আপনি জাস্ট ডানে টার্ন নিয়ে বা বামে টার্ন নিয়ে চলে যাবেন। এ ধরনের ইস্যু হয়, কিন্তু এটা আমি গতকালকে ওঠার সময়ও দেখছি, আর এখনও তো আমি নিজেই ফেস করলাম। এই যে দেখছেন রাস্তার মাঝখানে কি গর্ত, এই গর্তগুলোতে ওঠার সময় পড়লে, সেজন্য কোনো অবস্থাতে এখানে আসলে এই যে হাত জাস্ট আমি দেখানোর জন্য বলছি, এভাবে একটা ছেড়ে দিবেন না, দুটেই খুব ভালোভাবে একদম হ্যান্ডেলটা ধরা থাকতে হবে, যাতে সামনে ইট পড়লে গর্ত পড়লে আপনার কোনো প্রবলেম না হয়, আপনি ফোর্সফুলি উঠে যাবেন। কোনো কারণে ওই গর্তে পড়েও যান, সমস্যা নেই, যাতে আপনার অ্যাক্সেলারেশন দিয়ে বা ধরা অবস্থায় আপনার অ্যাক্সেলারেশন দিয়ে আপনি উঠে যেতে পারেন। ঠিক এভাবে হ্যান্ডেলটা ধরতে হবে, তাহলে আপনার কোনো কারণে যদি গর্ত পড়ে বা ইট পড়ে, যেমন গতকালকে পরপর 2টা ইট, মানে 2টা ইটের মাঝখানে ধরেন না 3 হাত ব্যবধান, 2টা ইটের উপর দিয়ে ক্রস করে গেছি। এটা পারছি মাশাআল্লাহ, কেন? ওই যে আমার হ্যান্ডেলবারটা ধরা ছিল। এই ধরনের গর্তে পড়লে বা ইটের উপর পড়লে অনেক সময় অনেকের হ্যান্ডেলবার থেকে হাতটা ছুটে যায়, তো এটা যাতে কোনোভাবে না হয় সেজন্য খুব কনফিডেন্টলি হ্যান্ডেলবারটা ধরতে হবে, যাতে কোনো অবস্থাতে হ্যান্ডেলবার থেকে আপনার হাতটা না ছুটে। আজকে সকালে যে স্কটটা নামছে ওইখানে প্রচুর গাড়ি ছিল। ওই যে কালকে সকালে বললাম যে সকালে প্রচুর গাড়ি উঠছে, প্রচুর বাইক উঠছে, প্রায় শুনলাম নিয়ার অ্যাবাউট 200+ বাইক উঠছিল। আজকে সকালে আবার ওরা নামছে। তো সকালের স্কটে সবসময় বেশি হয়, ভিড় বেশি হয়, গাড়ি বেশি, ভিড় বেশি। আবার দুপুরের স্কটে দেখলাম যে ভিড় কম। কালকে আমরা দুপুরের স্কটে কয়টা উঠছি, 30-35টা বাইক উঠছি, আর এরপরে প্রাইভেট ছিল একটা, আর এরপরে জিপও কম উঠছে। তো এখন নামার সময়ও সেম, নামার সময়ও স্বাভাবিক, সকালের স্কটে প্রচুর বাইক নামছে, প্রচুর জিপ নামছে, প্রচুর প্রাইভেট নামছে, বাট এখন দুপুরের স্কটে কম। সেই আমরা মনে হয় 30-35টা বাইকই নামতেছি।
লোকাল এরিয়ার যে বাইকগুলো আছে, এখানকার স্থানীয়রা যে বাইকগুলো ইউজ করে, ওদের জন্য তো আর টাইমের কোনো ধরাবাঁধা নিয়ম নাই, ওরা কন্টিনিউ আসা যাওয়া করে। তো এই ক্ষেত্রে অপোজিট থেকে যদিও এখন অন্য কোনো গাড়ি আসার সম্ভাবনা নাই, কিন্তু ওদের বাইকগুলো বা ওদের যে গাড়িগুলো, ওদের যে জিপগুলো স্থানীয়দের, ওগুলো কন্টিনিউ আসা যাওয়া করে। ওই যে যেমন এই যে এই দেখছেন না, এরা হচ্ছে লোকাল, এরা কন্টিনিউ এভাবে আসা যাওয়া করে। সেজন্য ওই যে নিয়মটা বলে দেওয়া হয়েছে যে একদম সিরিয়ালি থাকতে হবে, স্কটের সাথে থাকতে হবে, কেউ কাউকে ওভারটেক করা যাবে না, এইটা কন্টিনিউ ফলো করলে, আর আপনি যদি এই ডানের লাইন ক্রস করে না যান, আপনার মিড লাইন ক্রস করে না যান, তাহলে আর কোনো ঝামেলা হবে না। পুরো একদম একটা টার্ন পার হইলাম এই জায়গাটাতে। এখানে ওই যে বললাম পাহাড়ি বাইকগুলো এরা কন্টিনিউ ব্যাক করো, তো কারো প্রবলেম হয়, কারণ দেখা যায় ওই যে ওইভাবে লাইনের বাইরে থাকলে হুট করে এভাবে টার্ন থেকে আসলে এবার প্রবলেম হয়। এটা খুব খেয়াল করতে হবে, কারণ এখানে স্কট পর্যন্ত তাড়াহুড়ার কিচ্ছু নাই, একদম কোনো কিচ্ছু নাই। আর রাস্তাটা ওই লেভেলের স্মুথ না, যে লেভেলের স্মুথ আমরা জালিয়াপাড়া পর্যন্ত আসছি, ওটাও পাহাড়ি রাস্তা ছিল, ওইটা পর্যন্ত যে স্মুথ রাস্তা, ওই রকম কোনো স্মুথনেস এই রাস্তা না। এই রাস্তায় ভাঙাচোরা আছে, গর্ত আছে, পাথর আছে, ইট আছে এই রাস্তায়। রাস্তার সাইডে ভাঙা আছে, সাইডগুলো ভাঙা আছে। আর রাস্তার সাইডে এই যে এই বালিগুলো আছে, এই বালিগুলোও খেয়াল করতে হবে। বালিতে চাকা স্লিপ করবে, এটাই স্বাভাবিক। সো আরও বালিগুলো আছে রাস্তার একদম সাইডে, তো সেজন্য অ্যাট বেস্ট চেষ্টা করতে হবে যে বালিগুলোকে অ্যাভয়েড করার জন্য। আর যদি কোনো কারণে সামনে পড়েও যায়, তাহলে একদম গতি খুব সীমিত রাখতে হবে, সীমিত রেখে আস্তে করে যাইতে হবে। আমরা যে টার্ন নিচ্ছি, বাইক যে লিন হচ্ছে, এই লিন অবস্থাতে ওই বালির উপরে তো যাওয়াই যাবে না, একদম যাওয়াই যাবে না, হারাম। এই যে গতকালকে আমরা যেখানে এসে বিরতি দিছিলাম, সাজেক থানা, ওখানে চলে আসছি আমরা। ওকে, আমরা এখানে কত 15 মিনিট পর তো দাঁড়াইছি। এখানে যে জিপের স্কট যেটা উঠছে, ওদেরকে দাঁড়া করে রাখছে। এখন আমরা নেমে গেলে তারপরে ওদেরকে আবার ছাড়বে। দেখছেন গাড়িগুলো কিভাবে আটকে গেছে? এইটাই বারবার বলছিলাম যে আপ হিলে ওঠার সময় গিয়ার শিফটিং খুব ইম্পর্টেন্ট। এটার রেশিওটা মেনটেন করাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতেই হবে। এই যে এগুলোর কারণে ওই জায়গায় গাড়িটা থামলে, তাহলে গাড়িটাকে আর ধরে রাখার কোনো অপশন আছে? আরে এই জিনিসটা বুঝতে হবে সবাইকে। আর গাড়ির হেলথ, পাহাড়ে ট্যুর করতে আসার সময়, পাহাড়ে কেন, যে কোনো ট্যুরে যাওয়ার সময় গাড়িটা 100 মানে 100% ওকে থাকতে হবে। যত রকমের কাজ আছে সব সার্ভিস প্রপারলি করায় তারপরে ট্যুরে আসতে হবে, আদারওয়াইজ এটা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। এই বিষয়টা বারবার ভিডিওতে বলি। এই যে আজকে লাইভ দেখতেছি, এইটা এমন একটা জায়গা, এখানে আপনার কিছু একটা হইলে রাস্তায় অপশন নাই, মানে কেউ আপনার জন্য দাঁড়াইতে পারবে না। তো কারণ এই আপহিলে, যে আপহিল ডাউনহিল কীভাবে দাঁড়াবে? এখানে কোনো সমান রাস্তাই নেই। মানে 100% রাস্তা যদি হয়, তার মধ্যে 20% রাস্তাও সমান নাই। 80%-এর উপরেই হচ্ছে আপনার আপহিল এবং ডাউনহিল। আরও আপহিল ডাউনহিল, এগুলো সাধারণ আপহিল ডাউনহিল না। গাড়ি ব্রেক হয় না যে এরকম আপহিল ডাউনহিল। এখন ওঠার সময় আপনার গাড়ি যদি আটকায় যায়, কেউ দাঁড়াইতে পারবে না আপনার জন্য। যেভাবে ডাইরেক্ট রোড পড়তেছে চোখের উপরে, চোখ খোলা রাখা দায় হয়ে যাচ্ছে। অপোজিটে দেখা যাচ্ছে না। এনিওয়ে, এই জাস্ট স্কটের জাস্ট 5-7 মিনিট আগে এসে ক্যামেরার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। তো স্কটটা জাস্ট পার হইলাম, পার হয়ে 10 মিনিট একটু দাঁড়ায় আবার স্টার্ট করছি। তার মানে আমরা শুরু করেছি 2:30টায়, 4টা 10-এ আমরা এখানে পৌঁছি।
মাঝখান দিয়ে আমাদেরকে দাঁড়া করে রাখছিল 15 মিনিট। হ্যাঁ, 1 ঘন্টা 40 মিনিট টোটাল দাঁড়ানো সহ লাগছে। এসকর্ট থেকে সাজেক 1 ঘন্টা 40 মিনিটের রাস্তা। এনিওয়ে, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ যে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমরা স্কটটা কমপ্লিট করে আবার রেগুলার রাস্তায় চলে আসি। আমরা সেই 2:30টায় নামা শুরু করছি সাবির স্পট থেকে। এখন 6:40, সে আমরা পড়ছি হচ্ছে জালিয়াপাড়ায়। এখন রাত হয়ে গেছে, এখন অন্ধকার আর ব্লগটা এখানেই শেষ করবো। তো এটাই ছিল আলটিমেটলি আমাদের সাজেকের অ্যাডভেঞ্চার ট্যুর। ফাইনালি আমরা যে 6 জন এই অ্যাডভেঞ্চার ট্যুরে ছিলাম, এই যে আমাদের টিপু ভাই অনেক, সে অলরেডি খাচ্ছে, মাসুদ ভাই, তারপরে মোস্ট রিকোয়ার্ড পারসন আজিজ ভাই। এনিওয়ে, আজকে এটুকুই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে দেখবেন, একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। অনেক টায়ার্ড।